ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে হিস্ট্রির। আজকে মডার্ন হিস্ট্রি আমরা আরম্ভ করব। আমরা হিস্ট্রির টাইমলাইনগুলো দেখব বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আমরা মডার্ন হিস্ট্রি 1707 থেকে নিয়ে 1857 অবধি পর্যন্ত এর মধ্যে যা ইম্পর্ট্যান্ট ইনসিডেন্ট হয়েছিল, ইভেন্ট হয়েছিল, সবগুলো নিয়ে আলোচনা করব এবং এক্সামে কীভাবে প্রশ্ন ক্রিয়েট হতে পারে, যে ইম্পর্ট্যান্ট সনগুলো রয়েছে এই ইম্পর্ট্যান্ট সনগুলো থেকে কী কী প্রশ্ন তৈরি হতে পারে, কীভাবে হতে পারে তা নিয়ে বিলকুল আলোচনা করব কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আজকের ক্লাসটি আমরা আমাদের প্রিয় ভাষা বাংলা ভাষা মাতৃভাষায় আমরা আজকের ক্লাসটি কমপ্লিট করব। প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনারা যদি ক্লাসটি ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট। এই ক্লাসের মধ্যে থেকে হয়তো অনেকটা প্রশ্ন যা এক্সাম সামনে দিয়ে রয়েছে, যেমন আসাম রাইফেল রিক্রুটমেন্ট, তারপরে অন্যান্য যে এসএসসির এক্সামস রয়েছে অ্যান্ড অলসো পেট ডিএলএডের এক্সাম রয়েছে, তার মধ্যে আসতে পারে। কতটা ইম্পর্টেন্ট রয়েছে যদি ক্লাসটি ওয়াচ করেন তাহলে আপনারা ফিল করতে পারবেন। তো আমরা দেখেছিলাম আমরা প্রিভিয়াস নলেজকে লিঙ্ক করে করে ক্লাসগুলো প্রসিড করছি, অর্থাৎ আমরা লাস্ট ক্লাসের মধ্যে মুঘল এম্পায়ার নিয়ে আলোচনা করেছিলাম। আর মুঘল এম্পায়ারের সর্বশেষ সবথেকে পাওয়ারফুল রাজা ছিলেন ঔরঙ্গজেব। আর ঔরঙ্গজেবের মৃত্যু হয় আমরা দেখেছিলাম 1707-এ। আমরা দেখেছিলাম 1707-এ ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যায়। যখন 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয়ে যায় তখন থেকে মুঘল সাম্রাজ্যের পতন হতে শুরু হয়ে যায়, অর্থাৎ মুঘল সাম্রাজ্য বিলকুল কমজোর হয়ে যায়। এরপর থেকে মুঘল সাম্রাজ্য বিলকুল পতনের দিকে চলে যায়। তারপর আমরা দেখব 1707-এর পর 1708 অবধি পর্যন্ত কোনো রাজা হননি, অর্থাৎ সুখ পালন করা হয়। 1709-এ 19 ভালো করে দেখবেন, 1709 থেকে নিয়ে 1712 অবধি পর্যন্ত বাহাদুর শাহ জফর ফার্স্ট ছিলেন মুঘলের রাজা। এতটুকু পর্যন্ত আমাদের যদি মুঘল থেকে কনসেপ্ট আমাদের থাকে তাহলে আর কখনো কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এর বাইরে প্রশ্ন করে না, এর ভিতরে থেকে প্রশ্ন আসবে, আপনাদের বিলকুল কনফিডেন্সের সাথে আনসারিং করতে পারবেন। তো আমরা দেখেছি 1709 থেকে নিয়ে 1712 অবধি পর্যন্ত টাইম পিরিয়ড ছিল বাহাদুর শাহ জফরের। ফার্স্ট ছিলেন বাহাদুর শাহ জফর, সেকেন্ড আরেকজন ছিলেন, তা কিন্তু ব্রিটিশের আন্ডারে রাজা ছিলেন, তখন কিন্তু ওয়ার চলছিল। তো যাই হোক, আমাদের এই কথাটাই মনে রাখতে হবে। এরপর থেকে আমরা টাইমলাইন দেখে দেখে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এক্সাম সামনে চলে এসেছে, 3rd গ্রেডের সামনের মাসের 15 তারিখে এক্সাম হবে। অনেকে ফোন করে স্যার কী হলো ক্লাসগুলো দিচ্ছেন না, আমারও অনেক ব্যস্ততা রয়েছে, তারপরও আপনাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসি যাতে আপনারা এক্সামে গিয়ে উপকৃত হন। একদিন মনে করবেন আমার ক্লাসেসগুলো যে বা যারা ওয়াচ করছেন। তো এর পরবর্তী সময় আমরা দেখব হিস্ট্রির টাইমলাইন। তারপর থেকে আমরা চলে যাব ডাইরেক্ট 1712-তে। 1712 থেকে আমাদের প্রশ্ন ক্রিয়েট হয়। 1712 থেকে আমাদের প্রশ্ন ক্রিয়েট হয়, অন্য 2-3টি কনসেপ্ট আমাদের রয়েছে। 1712 এই সালের মধ্যে গুরু গোবিন্দ সিং ওনার মৃত্যু হয়। কখন এক্সামের মধ্যে আসে গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যু কখন হয়েছিল, নাম্বার 1 কনসেপ্ট অথবা প্রশ্ন। সেকেন্ড বলা হয় যে শিখ ধর্মের সর্বশেষ গুরুর নাম কী ছিল। শিখ ধর্মের সর্বশেষ যে গুরু ছিলেন ওনার নাম ছিল গুরু গোবিন্দ সিং। তো আমরা দেখলাম 1712-এর মধ্যে গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যু হয়ে যায়, ডেথ হয়ে যায় 1712-এর মধ্যে। আর আমরা শিখ ধর্ম সম্পর্কে যদি আমরা কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করি তাহলে আমাদের এক্সামের মধ্যে কাজে আসবে। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে শিখ ধর্মের মধ্যে টোটাল 10 জন গুরু ছিলেন। নাম্বার 1 গুরু হলেন শিখ ধর্মের নাম্বার 1 গুরু হলেন গুরু নানক। গুরু নানক সম্পর্কে কখনো এক্সামে আসতে পারে। তো আমরা জানি গুরু নানক সম্পর্কে 2-1টি পয়েন্ট। গুরু নানকের জন্ম হয়েছিল 1469-এ এবং মৃত্যু হয়েছিল 1539-এ। এই কথাটি মনে রাখবেন, এই একটি কনসেপ্ট মনে রাখবেন। তারপর এই শিখ ধর্ম থেকে আরেকটি প্রশ্ন তৈরি হতে পারে যে শিখ ধর্মের গ্রন্থটির নাম কি, ধর্মগ্রন্থটির নাম কি। ধর্মগ্রন্থটির নাম হচ্ছে দ্য গুরু গ্রন্থ সাহেব হচ্ছে শিখ ধর্মের গ্রন্থ। তো যাই হোক, এই জায়গা থেকে আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তারপর আমাদের চলে যাব আমরা ডাইরেক্ট 1739-এ। এর মধ্যে যে গ্যাপ রয়েছে, এর গ্যাপের মধ্যে অনেকটা ছোটো ছোটো ওয়ার হয়েছে, মুঘল রাজা হয়েছেন, তারপরে ওয়ারের মধ্যে হেরে গিয়েছেন, এইভাবে হয়েছে। কিন্তু এর থেকে কোনো প্রশ্ন ক্রিয়েট হয় না, এর থেকে কোনো প্রশ্ন তৈরি হয় না, এবং এর থেকে কোনো প্রিভিয়াসের কোশ্চেন পেপারে আপনারা দেখবেন না যে এর থেকে কোনো প্রশ্ন এসেছে বলে। তো আমরা চলে যাব ডাইরেক্টলি 1739-এর সামনের দিকে। আমাদের অনেকটা কনসেপ্ট ইম্পর্টেন্ট দেখব, যেগুলো মনে করবেন যে স্যার হয়তো জীবনের প্রথম এইভাবে আপনি আমাদেরকে সবগুলো সঠিকভাবে অ্যারেঞ্জ করে
একবারে সিকোয়েন্স অনুসারে আমি আপনাদের সাথে উপস্থাপন করব, সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। অর্থাৎ বিলকুল আমরা যেভাবে 1707 থেকে শুরু করেছি এইভাবে আমরা 1857 পর্যন্ত চলে যাব। বিলকুল এর মধ্যে সন উল্টাপাল্টা হবে না, বিলকুল সিরিয়াল ওয়াইজ আমরা কোন শুনে কী হয়েছিল তা দেখে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের কনসেপ্ট বিল্ড আপ করবো এবং ক্লিয়ার করব। 1739 একটি ওয়ার হয়েছিল, যে ওয়ারটি ইম্পর্টেন্ট, যা ওয়ারকে বলা হয় ব্যাটেল অফ কার্নেল। ব্যাটেল অফ কার্নেল বলা হয়, ব্যাটেল অফ কার্নেল, ব্যাটেল অফ কার্নেল বলে আমরা জানি। কার্নেল বলে জানি। এই ব্যাটেল অফ কার্নেল কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ কার্নেল হয়েছিল নাদির শাহ, ইনি একজন পার্সিয়ান ছিলেন। নাদির শাহ মনে রাখবেন, নাদির শাহ দিল্লির মধ্যে আক্রমণ করে। কখনো প্রশ্নের মধ্যে আসতে পারে যে নাদির শাহ কত সালে দিল্লির মধ্যে আক্রমণ করেছিলেন। নাদির শাহ তার 1739 দিল্লির মধ্যে আক্রমণ করেছিলেন। অথবা কখনো প্রশ্ন হতে পারে যে ব্যাটেল অফ কার্নেল কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ কার্নেল মুঘল এবং নাদির শাহর মধ্যে হয়েছিল। নাদির শাহ কখনো প্রশ্ন হতে পারে নাদির শাহ কোন দেশের বাসিন্দা ছিলেন? নাদির শাহ ছিলেন পার্সিয়ান, পারস্য দেশের বাসিন্দা ছিলেন। আমরা দেখেছিলাম পারস্য, পূর্বের ইনারের নাম পারস্য ছিল। পূর্বের ক্লাসের মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, দেখেছি। তো নাদির শাহ যখন দিল্লির মধ্যে আক্রমণ করে তখন মুঘলের রাজত্ব চলছিল, অর্থাৎ উইক রুলাররা ছিলেন। তো উইক দেখেই উনি আক্রমণ করেছিলেন। আক্রমণ করে মুঘলকে পরাজয় করে উনি যে শাহজাহান আমরা দেখেছিলাম যে তখতে তাউস তৈরি করেছিলেন, অর্থাৎ ময়ূর সিংহাসন, যাকে ইংলিশে বলা হয় পিকক ট্রন। এই পিকক ট্রনকে, তখতে তাউসকে নাদির শাহ নিয়ে চলে গিয়েছিলেন ওনার ইরানের মধ্যে। যাওয়ার পথে অন্য ইনসিডেন্ট হয়েছিল, রাস্তায় হায়ারে গিয়েছিল, সমুদ্রে পড়ে গিয়েছিল, অনেকটা কথা রয়েছে, তা থেকে আমাদের কনসেপ্ট নেওয়ার প্রয়োজন নেই। আমাদের যাগুলো ইম্পর্টেন্ট ওগুলি নিয়ে আলোচনা করব। তারপর আমরা চলে যাব ডাইরেক্টলি 1740-তে। 1740-তে আমরা দেখব সবথেকে ইম্পর্টেন্ট যে এক্সামের মধ্যে আমাদের আসে, কর্ণাটকের ওয়ার শুরু হয়ে যায়। অর্থাৎ কর্ণাটকের নবাব এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু রয়েছে। এরপর খাস করে যারা ফ্রান্স থেকে এসেছিল, ফ্রান্সিস যারা ছিল, অর্থাৎ ফ্রান্সিস যারা এসেছিল ভারতের মধ্যে ট্রেড করার জন্য, তাদের সাথে এবং কর্ণাটকের নবাবের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে যায়। কত সাল থেকে শুরু হয়? 1740 থেকে। তার থেকে আমাদের প্রশ্ন তৈরি হয়। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, বলতে পারে যে কর্ণাটকের ওয়ার কখন থেকে আরম্ভ হয়? কর্ণাটকের ওয়ার আরম্ভ হয় 1740 থেকে। আর কর্ণাটকের ওয়ারের মধ্যে 3টি ফেমাস ওয়ার হয়েছিল। এই 3টি ফেমাস ওয়ার কী কী আমরা জানবো এবং তার নাম কী কী ছিল, কাদের মধ্যে হয়েছিল, সেগুলো আমরা জানবো। নাম্বার 1 হচ্ছে কর্ণাটকের ওয়ারের মধ্যে 1746 থেকে 1748-এর মধ্যে হয়েছিল। 1746-1748-এর মধ্যে হয়েছিল। এই ওয়ারটির নাম ছিল ব্যাটেল অফ সেন্টম। ব্যাটেল অফ সেন্টম। এই ব্যাটেল অফ সেন্টমে আরেক নামে জানা যায়, তাকে বলা হয় ব্যাটেল অফ আদিয়ার। আদিয়ার বলেও জানা যায়, মনে রাখবেন, ব্যাটেল অফ আদিয়ার। আদিয়ার বলেও আমরা জানি থাকি এই ব্যাটেল অফ সেন্টমকে। আর এই ব্যাটেল অফ সেন্টম হয়েছিল কাদের মধ্যে? ব্যাটেল অফ সেন্টম হয়েছিল ফ্রান্সিস, অর্থাৎ ফ্রান্সের যে বাসিন্দা এসেছিল ওই জায়গায় ট্রেড করার জন্য, ডুপ্লেক্স বলে একজন ছিল, সে এবং কর্ণাটকের নবাব আনোয়ারউদ্দিনের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। তারপর সেকেন্ড যে যুদ্ধ হয়েছিল কর্ণাটকের যুদ্ধ, সেই যুদ্ধটি হয়েছিল 1749 থেকে নিয়ে 1754 অবধি পর্যন্ত হয়েছিল। 1754 অবধি হয়েছিল। যে ব্যাটেলটির নাম ছিল ব্যাটেল অফ, আমরা সবাই জানি, আম্বুর। ব্যাটেল অফ আম্বুর বলে আমরা জানি। সেম কি হয়েছিল? ফ্রান্সিস, অলসো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিছু ইনক্লুড ছিল এবং কর্ণাটক নবাবের মধ্যে হয়েছিল। তারপরে তার যে ওয়ারটি হয়েছিল, থার্ড ওয়ারটি হয়েছিল 1756 থেকে নিয়ে 63 অবধি পর্যন্ত, অর্থাৎ 1763 অবধি পর্যন্ত। তাকে আমরা ব্যাটেল অফ ওয়ান দিবস বলে জানি, ব্যাটেল অফ ওয়ান দিবস। ব্যাটেল অফ ওয়ান দিবস বলে আমরা এই ব্যাটেলকে জানি। তো এই কর্ণাটকের টোটাল 3টি ওয়ার হয়েছিল, ফেমাস ওয়ার। এই 3টি ওয়ার কিন্তু এক্সামের মধ্যে আসে। কখন বলতে পারে ব্যাটেল অফ সেন্টম কখন হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, ব্যাটেল অফ সেন্টমের তার নাম কি, ব্যাটেল অফ সেন্টম কত সনে হয়েছিল, এগুলি আপনারা নোটস তৈরি করবেন এবং শিখবেন। তারপরে ব্যাটেল অফ আম্বুর কাদের মধ্যে হয়েছিল, কর্ণাটকের সেকেন্ড ব্যাটেলের নাম কি, তাও প্রশ্ন তৈরি হতে পারে। অথবা থার্ড কর্ণাটকের ওয়ার কোন সনে হয়েছিল, থার্ড কর্ণাটকের ওয়ারের নাম কি, অথবা থার্ড কর্ণাটকের ওয়ার এর ওয়ান দিবস কোন ব্যাটেলকে বলা হয়। অনেকটা প্রশ্ন তৈরি হতে পারে। যেভাবে প্রশ্ন তৈরি হতে পারে এই প্রশ্নগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি। তো আমরা তারপর ডাইরেক্টলি চলে যাব আমরা
আমাদের 40 পর্যন্ত এসেছিলাম আমাদের হিস্ট্রির টাইমলাইন। তারপরে আমরা চলে যাব 1740 থেকে, যেহেতু বলবেন স্যার 1740 পর্যন্ত এসেছেন কিন্তু আপনি তো 1756 অবধি পর্যন্ত এই জায়গায় চলে গেলেন। অর্থাৎ যেহেতু কর্ণাটকের ওয়ার আমি আলোচনা করছি, তো একসাথে যদি আমি কর্ণাটকের প্রতিটা ওয়ার নিয়ে আসি তাহলে আপনাদের কনসেপ্টটা ইজিলি বিল্ড আপ হবে। অর্থাৎ আপনাদের মনে থাকবে যে স্যার আমাদেরকে বলেছিলেন 3টি ওয়ার হয়েছিল, আর 3টি আমি একসাথে এই জন্য নিয়ে এসেছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এবং ইজিলি আপনাদের মেমোরির মধ্যে কী করতে পারেন, রাখতে পারেন বা তার থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন। তা আমরা 1740 পর আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের 1757-এ। 1757-এর মধ্যে আর আমাদের কোনো কিছু দেখতে হবে না। 1757-এ 1757-এ বলুন তো কি, আপনারা বলেন তো কী হয়েছিল? 1757-এ আমরা সবাই জানি আমাদের গ্রেট ইনসিডেন্ট হয়েছিল, সবার জানা রয়েছে, যাকে আমরা ব্যাটেল অফ পলাশি বলে থাকি। কলকাতার একটি নদী রয়েছে, আমার নদীটির নাম মনে নেই। আমি ব্যাটেল অফ পলাশি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আমি এই হিস্ট্রির প্লেলিস্টের মধ্যে ক্লাসটি আমি ইনক্লুড করে নেব। বাইসরায় বলে একটি ক্লাস করেছিলাম, অনেক পূর্বে করেছিলাম। এই ক্লাসের মধ্যে পলাশি, ব্যাটেল অফ সিপাহী যুদ্ধ, তারপরে ব্যাটেল অফ পলাশি, এগুলো নিয়ে বিলকুল বিস্তারিত আলোচনা করেছি। আজকে এই জায়গায় বিস্তারিত আলোচনা করব না, জাস্ট মেইন টপিকগুলো পয়েন্টটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। নাম্বার 1 কথা হচ্ছে ব্যাটেল অফ পলাশি কাদের মধ্যে হয়েছিল? আমরা সবাই জানি ব্যাটেল অফ পলাশি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। রবার্ট ক্লাইভ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রধান ছিল, তার মধ্যে এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়েছিল। আমরা সবাই জানি যে 1757-এ হয়েছিল, যাকে পলাশির যুদ্ধ বলে জানি। কেন পলাশির যুদ্ধ বলা হয়? কেননা পলাশি বলে একটি স্থানের মধ্যে হয়েছিল, একটি গ্রামের পাশে যুদ্ধটি হয়েছিল। তো ওই যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার যে সেনাপতি ছিল, প্রধান সেনাপতি মীর জাফর, সে নবাব সিরাজউদ্দৌলার সাথে ধোঁকা দিয়েছিল, যার ফলস্বরূপ নবাব সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিলেন। এরপর ব্রিটিশের রুল কিছুটা আরম্ভ হয়ে গিয়েছিল, প্রায় ব্রিটিশের রুল ভারতবর্ষের মধ্যে আরম্ভ হয়ে গিয়েছিল। এর পূর্বে আমরা একটু ব্যাকগ্রাউন্ড জানি। বেঙ্গলের মধ্যে বেঙ্গল স্থাপন করেন, অর্থাৎ মগধ সাম্রাজ্য থেকে বিহার অনেক বড় ছিল। এরপর বেঙ্গল স্থাপন করেন আমরা সবাই জানি মুর্শিদ কুলি খান। ওনার বাবার নাম হচ্ছেন হাজি শাফি আসফাহানি। কথাটি মনে রাখবেন, অনেক আগের ক্লাস, আমার তেমনটা পয়েন্ট মনে নেই, তারপরেও আমি বলে দিচ্ছি পয়েন্টগুলো। যে বেঙ্গল যিনি ফাউন্ডার, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বেঙ্গল, কখনো প্রশ্ন আসে বেঙ্গলের ফাউন্ডার কে? বেঙ্গলের ফাউন্ডার হচ্ছেন মুর্শিদ কুলি খান। তো মুর্শিদ কুলি খানের বাবার নাম হচ্ছে হাজি শাফি আসফাহানি। তো ওই মুর্শিদ কুলি খান বেঙ্গল স্থাপন করেছিলেন 1717-এ। কথাটি মনে রাখবেন, 1717-এ, 1717 সালে। এরপর বেঙ্গলের মধ্যে অনেকজন নবাব এসেছিলেন, কিন্তু প্রশ্ন আসে বেঙ্গলের মধ্যে পাওয়ারফুল 3জন নবাব ছিলেন। তার থেকে প্রশ্ন আসতে পারে বেঙ্গলের মধ্যে 3জন পাওয়ারফুল নবাব ছিলেন। নাম্বার 1 হচ্ছেন মুর্শিদ কুলি খান, যিনি ফাউন্ডার অফ বেঙ্গল। নাম্বার 2 হচ্ছেন মুর্শিদ আলীবর্দী খান, যিনি সিরাজউদ্দৌলার বাবা, আর তার হচ্ছেন সিরাজউদ্দৌলা। এই 3জন হচ্ছেন পাওয়ারফুল নবাব ছিলেন। যখন সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের মধ্যে যুদ্ধ হয়, আমরা পলাশির যুদ্ধ বলে জানি 1757-এ। এই 1757-এর পর, যুদ্ধের পর রবার্ট ক্লাইভ যখন কী হয়, যুদ্ধে জয়লাভ করে, সে ধোঁকা দিয়ে মীর জাফরকে কিনে অর্থাৎ সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, তারপর বেঙ্গলের মধ্যে গভর্নরের সিটটা স্টার্ট হয়ে যায়। অর্থাৎ কখনো প্রশ্নের মধ্যে, এক্সামের মধ্যে আসতে পারে হু ওয়াজ দ্য ফার্স্ট জেনারেল, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। তো বেঙ্গলের প্রথম গভর্নর হচ্ছেন রবার্ট ক্লাইভ। মনে রাখবেন কথাটি। পলাশির যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর পর এই রবার্ট ক্লাইভ বেঙ্গলের মধ্যে প্রথম গভর্নর হয়েছিলেন। তো প্রশ্ন আসে যে প্রথম বেঙ্গলের গভর্নর কে ছিলেন? তিনি ছিলেন রবার্ট ক্লাইভ। কখন হয়েছিলেন? তিনি হয়েছিলেন এই সিপাহী বিদ্রোহের পর, অর্থাৎ সিপাহী বিদ্রোহে জয়লাভ করার পর। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপর আরও এলোবোরেট নিয়ে আমি আলোচনা করেছি, ক্লাসটি আমি ইনক্লুড করে দেবো, ক্লাসের মধ্যে আপনারা দেখবেন পোস্টগুলি কীভাবে চেঞ্জ করা হয়েছিল তা দেখবেন। তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব 1761-এ। 1761-এ আমাদের একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধকে আমরা জানি যে পানিপথের যুদ্ধ, তাট বলে আমরা সবাই জানি। পানিপথের যুদ্ধ তাট হয়েছিল, কখন হয়েছিল? 1761-এ। তো তাট যখন হয়েছিল তাহলে মনে আসবে স্যার পানিপথের যুদ্ধ তো টোটাল 3টি হয়েছে, তাহলে আমরা শুধু একটি দেখলাম, তার পূর্বে কি আরও 2টি চলে গিয়েছে? হ্যাঁ, পূর্বের ক্লাসের মধ্যে আরও 2টি চলে গিয়েছে। আমি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য একসাথে নিয়ে দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা দেখেন কী কী যুদ্ধ হয়েছিল। আমরা জানি 1526-এ পানিপথের যুদ্ধ ফার্স্ট হয়েছিল, কাদের মধ্যে? বাবর ভার্সাস ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এই জায়গার মধ্যে আমরা দেখেছি যে বাবর জয়লাভ করেছিলেন, জয়লাভ করে তিনি মুঘল এম্পায়ার এস্টাবলিশ করেছিলেন 1526-এ দিল্লির মধ্যে।
তারপর সেকেন্ড পানিপথের যুদ্ধ, এই হচ্ছে পানিপথের যুদ্ধ ফার্স্ট। সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল 1556-এ, তা হয়েছিল হেমু রাজা এবং ভার্সাস আকবরের মধ্যে। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের তৃতীয় রাজা আকবর, হুমায়ুনের ছেলে আকবর, বাবরের পর হুমায়ুন, তারপরে আকবর। আমরা মুঘল সাম্রাজ্য পড়েছি অলরেডি, কমপ্লিট করে নিয়েছি। তো আকবর এবং হেমুর মধ্যে এই দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556-এ। আর তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761-এ। এই যুদ্ধটি হয়েছিল কাদের মধ্যে? আফগান এবং মারাঠার মধ্যে। তো এই তিনটি পানিপথের যুদ্ধ আমরা পেয়ে গেলাম। নাম্বার 1 হচ্ছে পানিপথের যুদ্ধ 1526-এ, নাম্বার 2 হয়েছে 1556-এ, আর নাম্বার 3 হয়েছে 1761-এ। তা আমরা আফগান এবং মারাঠার মধ্যে হয়েছিল। তো আমাদের হিস্ট্রির টাইমলাইন আমরা যেভাবে চালিয়ে যাচ্ছি এইভাবে আমরা সামনের দিকে যাই। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 1764 ইম্পর্টেন্ট এই জন্য, 1764-এর মধ্যে আমরা জানি 1764-এর মধ্যে একটি ওয়ার হয়েছিল, যে ওয়ারটি আমরা সবাই জানি ব্যাটেল অফ বক্সার বলে আমরা সবাই জানি। অর্থাৎ বক্সারের যুদ্ধ হয়েছিল 1764-এ। আর এই বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বক্সারের যুদ্ধ আমি বেশিরভাগ আপনাদেরকে নোটসগুলো আপনারা আমার কথা শুনে নোটস তৈরি করে নেবেন। এই জায়গায় যদি লিখতে যাই তাহলে অনেকটা সময় লং হয়ে যাবে, ক্লাস লং হয়ে যাবে। তা আমাদের কভার করতে হবে 1707 থেকে 1857 অবধি পর্যন্ত, অনেকটা লং একটি পিরিয়ড। অনেক ক্লাস আপনারা হয়তো দেখেছেন, মেডিয়েভাল হিস্ট্রি অনেক ট্রিচ করে থাকেন, মডার্ন হিস্ট্রি ট্রিচ করে থাকেন, কিন্তু অনেকটা 10-12টি ক্লাস নিয়ে নেন। তাহলে আমি 2টি ক্লাসের মধ্যে বিলকুল মডার্ন হিস্ট্রি কভার করে নেব। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস, আরেকটি ক্লাস হবে। তারপর ক্লাসের মধ্যে আমরা নেক্সট ক্লাসের মধ্যে 1857 থেকে নিয়ে 1947 অবধি পর্যন্ত আলোচনা করব, আমাদের মডার্ন হিস্ট্রি কভার হয়ে যাবে। তো আপনারা নোটস তৈরি করবেন। 1764-এ কী হয়? 1764-এ ব্যাটেল অফ বক্সার হয়ে থাকে। ব্যাটেল অফ বক্সার 1764-এ কী হয়? ব্যাটেল অফ বক্সার, বিইউ দিয়ে হবে বক্সার। এই ব্যাটেল অফ বক্সার কাদের মধ্যে হয়েছিল? ব্যাটেল অফ বক্সার হয়েছিল আফগান এবং বেঙ্গলের নবাব মিলে, ওরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এগেনস্টে ব্যাটেল অফ বক্সার এই যুদ্ধটি লড়েছিল। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1767 থেকে আমাদের ব্যাটেল অফ মাইসুর আরম্ভ হয়ে যায়, অর্থাৎ মাইসুরের যুদ্ধ আরম্ভ হয়ে যায়। 1767 থেকে আমাদের মাইসুরের যুদ্ধ আরম্ভ হয়ে যায়। জলপান করি। তো 1767 হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1767 থেকে কী হয়? মাইসুরের যুদ্ধ আরম্ভ হয়ে যায়, ওয়ার অফ মাইসুর আরম্ভ হয়ে যায়। ওয়ার অফ মাইসুর আরম্ভ হয়ে যায়। টোটাল মাইসুরের যুদ্ধ 4টি হয়েছিল। আমি একসাথে সবগুলো আলোচনা করে নেব যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। বিলকুল মাইসুরের যুদ্ধ থেকে যদি প্রশ্নের মধ্যে আসে তাহলে যাতে প্রশ্নটা মিস না যায়। তো 4টি যুদ্ধ হয়েছিল। নাম্বার 1 হয়েছিল 1767 থেকে 69 অবধি পর্যন্ত। নাম্বার 2 হয়েছিল 1780 থেকে 84 অবধি পর্যন্ত। নাম্বার 3 হয়েছিল 1790 থেকে 92 অবধি পর্যন্ত। আর নাম্বার 4 হয়েছিল 1799-এ। এই টোটাল আমাদের 4টি মাইসুরের যুদ্ধ হয়েছিল। ভালো করে দেখেন, মাইসুরের যুদ্ধ টোটাল 4টি হয়েছিল। আরম্ভ হয়েছিল আমাদের টাইমলাইন, হিস্ট্রি টাইমলাইন বলছে কি 1767 থেকে আরম্ভ হয়েছিল। আর প্রথম যুদ্ধ হয়েছিল 1769 to 69 অবধি পর্যন্ত, 1767 to 69 অবধি পর্যন্ত। সেকেন্ড হয়েছিল 1780 থেকে 84 অবধি পর্যন্ত। থার্ড হয়েছিল 90 থেকে 92 অ্যান্ড ফোর্থ হয়েছিল 1799-এ হয়েছিল। তারপর আমরা চলে যাব 1767, যখন আমাদের হিস্ট্রির টাইমলাইন কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আমরা চলে যাব ডাইরেক্টলি 1770-এ। 1770 অর্থাৎ 1770-এর মধ্যে 2টি ইনসিডেন্ট হয়েছিল, গ্রেট ইনসিডেন্ট। এই 2টি ইনসিডেন্ট অর্থাৎ 2টি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যে 2টি ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে আমাদের এক্সামের মধ্যে আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের মধ্যে এসেছিল। তা আমরা দেখি কী কী রয়েছে। 1717-এ ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ব্যাংক স্থাপন করা হয়। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ব্যাংক স্থাপন করা হয়
যাকে বলা হয় ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান স্থাপন করা হয় 1717-এ। নাম্বার 1 পয়েন্ট, অর্থাৎ 1717-এ আমাদের 1717 হয়, অর্থাৎ 70-র মধ্যে 1770-এর মধ্যে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ব্যাংক এক্সামের মধ্যে আসে। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ব্যাংক স্থাপন করা হয় কত সালে? নাম্বার 1 প্রশ্ন, সাল যদি আসে তা হবে কি 1770-তে। আর যদি বলা হয় যে ভারতবর্ষের সর্বপ্রথম ব্যাংক কোনটি, তা বলবেন ব্যাংক অফ হিন্দুস্তান। দুইটি প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। তারপর এই 1770-তে গ্রেট বেঙ্গল হাঙ্গার এসেছিল। গ্রেট বেঙ্গল হাঙ্গার অর্থাৎ বেঙ্গলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। বেঙ্গলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনেক মানুষ এই দুর্ভিক্ষর ফলে ঘর দুয়ার ছেড়ে মারা গিয়েছিল। তা ক্লাস 10-এ মেবি 2016 or 17 ক্লাস 10-এর বুকের মধ্যে দুর্ভিক্ষ বলে একটি চ্যাপ্টার ছিল। এই গ্রেট বেঙ্গল হাঙ্গারের উপর ভিত্তি করে লেখা হয়েছিল। মেবি এই চ্যাপ্টারটি লেখক আমার মনে নেই, আমার বড় বোন পড়তেন, আমি ছোট্ট ছিলাম তখন। 2009-10 হবে মেবি, তখন আমি ছোট্ট ছিলাম, তখন পাশে বসে শুনতাম। আমার এখনও মনে ছিল এই দুর্ভিক্ষ চ্যাপ্টারটি, এত ভালো লেগেছিল। যদি কারো জানা থাকে এই দুর্ভিক্ষ চ্যাপ্টার সম্পর্কে আমাকে বলবেন। এই উপন্যাসটি সত্যি আমি খুঁজছি পড়ার জন্য, যদি পেয়ে যাই তাহলে এই উপন্যাসটি পড়বো। আমি কিন্তু বই অনেক বেশি স্টাডি করি, অনেক বুক স্টাডি করি, তা হচ্ছে আমার হ্যাবিট, বেশি বুক স্টাডি করি। তো মধ্যে দিয়ে একটি কথা বলি, যেহেতু আপনাদের সাথে আলোচনা করছি হিস্ট্রি নিয়ে, আপনাদের নিশ্চয়ই ক্লাসগুলো ভালো লাগবে, কাজে আসবে, আপনাদের কম্পিটিটিভ এক্সামে আপনারা ফেস করবেন। এগুলি পয়েন্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা যারা ওয়াচ করছেন, যে এখন অবধি পর্যন্ত যদি আপনারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরবর্তী সময়ে যখন যে ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড অলরেডি ডিএলএড পেটকে সামনে রেখে স্টাডি করছি। অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট ক্লাসেসগুলো আপনারা ওয়াচ করবেন। আমরা 3টি সাবজেক্ট ক্লিয়ার করে নিয়েছি অলরেডি অ্যাকর্ডিং টু সিলেবাস। 3rd গ্রেড 4th গ্রেডের জন্য আমরা রিজনিং কমপ্লিট করে নিয়েছি, ম্যাথস কমপ্লিট করে নিয়েছি, ইংলিশ কমপ্লিট করে নিয়েছি। তা প্লেলিস্টের মধ্যে ক্লাসেস রয়েছে, দেখতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা দেখতে পারেন। আর আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, মোর দেন 1000 আপনারা রয়েছেন। যারা অবধি পর্যন্ত জয়েন করেননি, আপনারা গ্রুপের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন করে নেবেন। আমি নোটস প্রোভাইড করি ফ্রিলি এবং ক্লাসেসগুলো আপলোড করে থাকি। যখনও আমি ক্লাস করে থাকি এগুলি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আপনারা অনেকে আপনার রিলেটিভস, ফ্রেন্ড সার্কেলস রয়েছেন যারা স্টাডি করছেন, কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে মেহনত করছেন, আপনাদের বন্ধু আত্মীয় স্বজন। তো আপনারা কী করতে পারেন, যদি আমার ক্লাসটি ভালো লাগে, বলতে পারেন যে আমাদের একজন স্যার রয়েছেন, এভাবে আমাদের প্রতিটি সাবজেক্টকে গাইড করেন। বরাকভ্যালির মধ্যে অল ইন ওয়ান চ্যানেল, যে চ্যানেলের মধ্যে যে প্রতিটি সাবজেক্টের গাইড করা হয় বাংলা ভাষায়, নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা মাতৃভাষায়। তো আপনি প্রোভাইড করতে পারেন। লাস্ট সেশনের মধ্যে আমি সিটেট নিয়ে আলোচনা করেছিলাম, সিটেটের ক্লাসেস নিয়েছিলাম। অনেকে 100+ মার্কস পেয়েছেন, আমার সাথে মিট করেছেন, এসেছেন। তো আমি দেখেছি ওনাদের মার্কসগুলো, সত্যি মার্কস ভালো পেয়েছেন। আর আপনারা দেখতে পারেন প্লেলিস্টে ক্লাসেস রয়েছে। আমি অনলি 1 মান্থের মধ্যে 22টি ক্লাসের উইদিন 22 ক্লাসের মধ্যে বিলকুল পেপার 1 আলোচনা করেছি। তো নেক্সট সেশন যখন আসবে, সিটেটের অ্যাপ্লাই চলে আসবে, অ্যাপ্লাইয়ের পর থেকে আমি পেডাগজি আলোচনা করব, বিলকুল প্রতিটা সাবজেক্ট কভার করব, পেপার 1 পেপার 2 কভার করব। আপনাদের বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে। আর বেশিরভাগ সিটেট পাস করেন না, এই জন্য করতে পারেন না যে পেডাগজি বুঝে আসে না। আর যখন বাংলাতে পেডাগজি বুঝে যাবেন, বিলকুল আপনাদের সিটেট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বরাকভ্যালির মধ্যে তথা সিটেট 2011 থেকে আরম্ভ হয়েছে, এখন অবধি পর্যন্ত কেউ এই যে পেডাগজি রয়েছে, পেডাগজি তা এডুকেশনাল সাইকোলজি কেউ বাংলাতে এখন অবধি পর্যন্ত পড়াননি, অনলাইন হোক বা অফলাইন হোক। আপনারা দেখেছেন, অনেকে হয়তো পড়াতে পারেন, তো আমি দেখিনি। তো এই জন্য বললাম আপনাদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে আসবে আপনার হয়তো বা আপনার ফ্রেন্ড সার্কেল, রিলেটিভসের জন্য। তো আমরা চলে যাই আমাদের হিস্ট্রি টাইমলাইনের মধ্যে। তো আমরা দেখলাম 1770-তে ব্যাংক অফ হিন্দুস্তান বানানো হয়, যা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ব্যাংক। আর গ্রেট বেঙ্গল হাঙ্গার হয়েছিল, অর্থাৎ বেঙ্গলের মধ্যে দুর্ভিক্ষ দিয়েছিল 1770-তে। তারপর আমরা চলে যাব আমাদের হিস্ট্রি টাইমলাইনে। হিস্ট্রি টাইমলাইন কি বলছে, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কি 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আছে। 1773-তে কী আসে, আপনারা এগুলি লিখে নেবেন। 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসে। রেগুলেটিং অ্যাক্ট আসে। এই রেগুলেটিং অ্যাক্ট এসে কী করেছে, এই রেগুলেটিং অ্যাক্ট এসে
ও যে 1757-এ রবার্ট ক্লাইভ এন্ড নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়ে রবার্ট ক্লাইভ জয়লাভ করে, ধোঁকা দিয়ে জয়লাভ করার পর সে গভর্নর অফ বেঙ্গল হয়েছিল। ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছেন রবার্ট ক্লাইভ। যখন রেগুলেটিং অ্যাক্ট চলে আসে 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসার পর এই যে গভর্নর অফ বেঙ্গল বলে যে পদটি ছিল, এই যে সিটের নাম ছিল গভর্নর অফ বেঙ্গল, এই গভর্নর অফ বেঙ্গল নামটি চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল নাম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামটি দেওয়া হয়েছে। আর যখন গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামটি দেওয়া হয় এই পদটি, এই সিটের, তখন সর্বপ্রথম প্রশ্নের মধ্যে আসে এক্সামের মধ্যে যে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিং। মনে রাখবেন, ওয়ারেন হেস্টিং হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তারপর আমরা চলে যাই, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1774 বলবেন স্যার কেন ইম্পর্টেন্ট? 1774 থেকে চার্টার অ্যাক্ট আরম্ভ হয়ে যায়, অর্থাৎ চার্টার অ্যাক্ট আসে 1774-এ। টোটাল 5টি চার্টার অ্যাক্ট এসেছিল। এই চার্টার অ্যাক্ট আমরা 5টি দেখি কী কী। 5টি চার্টার অ্যাক্ট। এই 5টি চার্টার অ্যাক্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, একসাথে দেখে নিই, তাহলে আমাদের মনে থাকবে, না হয় কনফিউজ ক্রিয়েট হবে, কখনো ইন্ট্রোডাক্ট করবে, অর্থাৎ একটি আরেকটা এগেনস্টে চলে আসবে। বলবেন স্যার তো পড়িয়েছিলেন চার্টার অ্যাক্ট এসেছিল 1743-তে, আবার দেখা যাচ্ছে 93-তে এসেছে, আবার 13-এ, আবার 1833-তে, আবার 53-তে, কনফিউজ হবে। তাই মনে রাখবেন টোটাল চার্টার অ্যাক্ট এসেছিল 5টি। তো 5টি কী কী আমরা দেখি। নাম্বার 1 এসেছিল 1774-এ, নাম্বার 2 এসেছিল 1793-তে, নাম্বার 3 এসেছিল 1813-এ, নাম্বার 4 এসেছে 1833-তে, নাম্বার 5 এসেছে 1853-তে। এই হচ্ছে টোটাল 5টি চার্টার অ্যাক্ট, মনে রাখবেন, তো কনফিউজ ক্রিয়েট হবে না। 5টি চার্টার অ্যাক্ট এসেছিল, এগুলি নিয়ে আমরা আলোচনা করব। এই 5টি চার্টার অ্যাক্টের মধ্যে আমাদের অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেগুলি কখনো এক্সামে ডাইরেক্টলি প্রশ্ন করা হয় যে ফার্স্ট চার্টার অ্যাক্ট কত সনে এসেছিল 1774-এ, অথবা যদি কখনো প্রশ্ন করা হয় যে 1833 চার্টার অ্যাক্ট কততম চার্টার অ্যাক্ট ছিল, তা হবে কি আমাদের 4তম চার্টার অ্যাক্ট। এগুলি আপনারা নোটসে তৈরি করবেন, বিলকুল শিখে নেবেন। তারপর আমরা দেখব সামনে দিয়ে আমাদের 1775 এই সনটিও আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1775-এ আমাদের কি হয়? মারাঠা ওয়ার আরম্ভ হয়ে যায়। 1775-এ কি হয়? মারাঠা ওয়ার আরম্ভ হয়ে যায়। 1775 থেকে মারাঠা ওয়ার হয়েছিল টোটাল 3টি। মারাঠা ওয়ার হয়েছিল টোটাল 3টি। নাম্বার 1 হয়েছিল 1775 থেকে 1782 অবধি পর্যন্ত, মেবি 82 অবধি পর্যন্ত হয়েছিল। আর সেকেন্ড হয়েছিল 1803 থেকে নিয়ে 5 অবধি পর্যন্ত। আর থার্ড হয়েছিল 1817 থেকে 1890 অবধি পর্যন্ত। এই টোটাল মারাঠা ওয়ার হয়েছিল 3টি। এই 3টি একসাথে নিয়ে আসলাম যাতে আপনাদের বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো মারাঠা ওয়ার হয়েছিল কয়টি? আমাদের 3টি। 1775 থেকে 82 পর্যন্ত, 1803 থেকে 5 অবধি পর্যন্ত, 1817 থেকে 19 অবধি পর্যন্ত, এই 3টি আমাদের মারাঠা ওয়ার হয়েছিল। তো আমরা দেখলাম কি মারাঠা ওয়ার হয়েছিল 3টি, 1775 থেকে নিয়ে 82 অবধি পর্যন্ত, 1775 অবধি থেকে 82 অবধি পর্যন্ত। সেকেন্ড হয়েছিল 1803 থেকে নিয়ে 5 অবধি পর্যন্ত, 1817 থেকে 19 অবধি পর্যন্ত 3টি মারাঠা ওয়ার হয়েছিল। আপনারা কি করবেন? এগুলি নোট ডাউন করে নেবেন। তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব আমাদের হিস্ট্রি টাইমলাইনের। আমাদের হিস্ট্রি টাইমলাইন ডাইরেক্টলি 1793-তে তো আমরা অলরেডি দেখে নিয়েছি, চার্টার অ্যাক্ট এসেছিল, সেকেন্ড চার্টার অ্যাক্ট। তারপরে আমরা 18 শতকে চলে যাব। 18 শতকে আমাদের ইম্পর্টেন্ট একটি টপিক রয়েছে। এই 1800 শতকে কী করা হয়? 1800 শতকের মধ্যে ব্রিটিশরা কলকাতার মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। মনে রাখবেন, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয় 1800 শতকের মধ্যে বাই ব্রিটিশরা দ্বারা কলকাতার মধ্যে। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1803 সালটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1803 সালের মধ্যে কি করা হয়? 1803 সালের মধ্যে
রাজভবন স্থাপন করা হয়। 1803 সালের মধ্যে কলকাতার মধ্যে ব্রিটিশার্সের দ্বারা রাজভবন স্থাপন করা হয়। এখন প্রশ্ন আসতে পারে রাজভবন কত সালে স্থাপন করা হয়, কোথায় স্থাপন করা হয়, কাদের দ্বারা স্থাপন করা হয়? তিনটি প্রশ্ন হতে পারে। নাম্বার 1 হচ্ছে কোথায় স্থাপন করা হয়েছিল? কলকাতার মধ্যে। কখন স্থাপন করা হয়েছিল? 1803 সালে। কাদের দ্বারা হয়েছিল? ব্রিটিশারদের দ্বারা। এই হচ্ছে আমাদের হিস্ট্রির টাইমলাইন। তারপরে আমরা দেখব 1806 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1806 সালে কি হয়েছিল? 1806 সালে একটি মজার ইনসিডেন্ট হয়েছিল, খুব মজার, মতলব ইন্টারেস্টেড, ভালো করে সবাই দেখবেন, নিশ্চয় জীবনে আর এইগুলির মধ্যে কনফিউশন ক্রিয়েট হবে না। 1806 সালে ব্রিটিশরা একটি ব্যাংক স্থাপন করেছিল, যে ব্যাংকটির নাম দিয়েছিল ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ বেঙ্গল কত সালে স্থাপন করেছিল? স্থাপন করেছিল 1806 সালে। কারা স্থাপন করেছিল? ব্রিটিশরা স্থাপন করেছিল। এই ব্যাংকটি পরবর্তী সময়ে নাম দেওয়া হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921-এ নামটি দেওয়া হয়। 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921-এ নাম দেওয়া হয়। এই সেম নেম ব্যাংক অফ বেঙ্গলকে চেঞ্জ করে তার নাম দেওয়া হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইন 1921-এ। এত মজার কনসেপ্ট। তারপর হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপন করা হয় 1955-এ। এত ইন্টারেস্টেড একটি কনসেপ্ট, দেখেন আপনারা একই কনসেপ্টের দ্বারা আমরা তিনটি কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। প্রশ্ন যদি আসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সনে স্থাপন করা হয়, আনসার বলবেন কি 1955-এ। যদি প্রশ্ন আসে স্টেট ব্যাংকের পূর্বের নাম কী ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এর পূর্বের নাম কী ছিল? ব্যাংক অফ বেঙ্গল। যদি বলা হয় ব্যাংক অফ বেঙ্গল কে স্থাপন করেছিল? ব্রিটিশরা স্থাপন করেছিল। কখন স্থাপন করা হয়েছিল? তা হচ্ছে 1806 সালে। তারপরে কোথায় স্থাপন করেছিল? কলকাতার মধ্যে স্থাপন করেছিল। ব্যাংকের বেঙ্গলের পরবর্তী নাম কী হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কোন সময় হয়েছিল? 1921-এ হয়েছিল। তারপর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বের নাম কী ছিল? ব্যাংক অফ বেঙ্গল ছিল। এইভাবে আপনারা এই জায়গা থেকে অনেকটা প্রশ্ন নিজে থেকে নিজের মাথা খেটে আপনাদের মাইন্ডের মধ্যে বসিয়ে দিবেন। বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে জীবনে কখনো এগুলির মধ্যে ডাউট আসবে না আশা করি। যেহেতু ব্যাংক নিয়ে আলোচনা করছি, আরেকটি কথা মনে রাখবেন আপনারা, যে ভারতবর্ষের মধ্যে স্বদেশী ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপন করা হয় 1894-এ। 1894-এ এই সনটি মনে রাখবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপন করা হয় 1894-এ। আর কার দ্বারা স্থাপন করা হয়? লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের দ্বারা ব্যাংকটি স্থাপন করা হয়। আরেকটি প্রশ্ন দেখেন, জিকের প্রশ্ন। কি প্রশ্ন? যে স্বদেশী ব্যাংক স্থাপন করা হয় কখন? 1894-এ। কার দ্বারা স্থাপন করা হয়? তা হচ্ছে লালা লাজপত রায়ের দ্বারা। আর স্বদেশী যে ব্যাংকটি স্থাপন করা হয় ভারতবর্ষের মধ্যে, এই ব্যাংকটির নাম কি? এই ব্যাংকটির নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আশা করি এই জায়গা থেকে আপনাদের কনসেপ্ট বিলকুল ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপরে আমাদের হিস্ট্রির টাইমলাইনে চলে আসি। হিস্ট্রির টাইমলাইনে কি বলছে আমাদেরকে? তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব 1814-এ। এর মধ্যে আমাদের ইনসিডেন্ট ইম্পর্টেন্ট নেই। 1814-এ কী হয়? 1814-এ অ্যাংলো নেপালিস ওয়ার আরম্ভ হয়ে যায়। অ্যাংলো নেপালিস ওয়ার হয়েছিল দুইটি। অ্যাংলো নেপালিস ওয়ার কয়টি হয়েছিল? দুইটি। নাম্বার 1 হয়েছিল 1814-এ, এর নাম্বার 2 হয়েছিল 1816-এ। অ্যাংলো নেপালিস ওয়ার টোটাল দুইটি হয়েছিল। নাম্বার 1 হয়েছিল 1814-এ, নাম্বার 2 হয়েছিল 1816-এ। তারপর আমরা চলে যাই আমাদের টাইম লাইনে
তারপর আমাদের টাইমলাইন কি বলছে? আমাদের টাইমলাইন বলছে যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1820। 1820-র মধ্যে কি এসেছিল? 1820-র মধ্যে রোটারি সিস্টেম এসেছিল। রোটারি সিস্টেম আরম্ভ হয়েছিল বা রোটারি সিস্টেম লাগু হয়েছিল 1820-তে, যা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে আসে। কখন রোটারি সিস্টেম আরম্ভ হয়েছিল? তা হচ্ছে 1820। তারপর আমরা আবার চলে যাই আমাদের হিস্ট্রি টাইমলাইনে। হিস্ট্রি টাইমলাইন কী বলে আমাদেরকে দেখি। 1824 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1824-এ বার্মিজ ওয়ার আরম্ভ হয়ে যায়। টোটাল বার্মিজ ওয়ার 3টি হয়েছিল। আমরা দেখব বার্মিজ ওয়ার কী কী হয়েছিল। 1824 থেকে আরম্ভ হয় বার্মিজ ওয়ার। নাম্বার 1 বার্মিজ ওয়ার হয়েছিল, এই জায়গায় লেখে নেই। বার্মিজ ওয়ার টোটাল 3টি হয়েছিল। নাম্বার 1 হয়েছিল 1824 থেকে 26 অবধি পর্যন্ত। নাম্বার 2 হয়েছিল 1852 থেকে 53 অবধি পর্যন্ত। আর নাম্বার 3 হয়েছিল 1885 থেকে নিয়ে 86 অবধি পর্যন্ত। এই টোটাল বার্মিজ ওয়ার হয়েছিল 3টি, আমরা পেয়ে গেলাম। 1824 থেকে নিয়ে 26 অবধি পর্যন্ত, 1852 থেকে নিয়ে 53 অবধি পর্যন্ত, 1855 থেকে নিয়ে 56 অবধি পর্যন্ত। এই 3টি হচ্ছে টোটাল বার্মিজ ওয়ার। তারপরে আমাদের হিস্ট্রি টাইমলাইনে আমরা চলে আসি। হিস্ট্রি টাইমলাইন কী বলছে আমাদেরকে? আমাদের জন্য 1828 হচ্ছে ইম্পর্টেন্ট। 1828 হচ্ছে কেন ইম্পর্টেন্ট? 1828-এর মধ্যে ব্রাহ্মণ সভা বলে একটি সভা স্থাপন করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সভা কখন স্থাপন করেছিলেন? এক্সামের মধ্যে আসে, তা হচ্ছে 1828-এ। তারপর আমাদের জন্য ইন দ্য নেক্সট ইয়ার 1829 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1829 কেন ইম্পর্টেন্ট? 1829-এর মধ্যে সতী রেগুলেশন অ্যাক্ট, সতী রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্টটি আনা হয়েছিল। এই সতী রেগুলেটিং অ্যাক্ট থেকে আমাদের এক্সামের মধ্যে কোয়েশন তৈরি হতে পারে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এগুলির প্রশ্ন রয়েছে। তো 1829-এ সতী প্রথা বন্ধ করার জন্য একটি অ্যাক্ট আনা হয়, সতী রেগুলেটিং অ্যাক্ট। আর এই অ্যাক্ট আনার পিছনে রাজা রামমোহন রায়ের অনেক কিন্তু হাত রয়েছে, কিন্তু নাম দেওয়া হয় উইলিয়াম বেন্টিককে। কেন? তখন উইলিয়াম বেন্টিক ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ছিলেন উইলিয়াম বেন্টিক। গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন উইলিয়াম বেন্টিক। এই জন্য বলা হয় যে সতী রেগুলেটিং অ্যাক্ট নিয়ে এসেছিলেন উইলিয়াম বেন্টিক। কত সালে এসেছিলেন? 1829-এ 4 ডিসেম্বর। মনে রাখবেন কি? 4 ডিসেম্বরে নিয়ে এসেছিল। 4 ডিসেম্বরের মধ্যে নিয়ে এসেছিল। কে এসেছিল? উইলিয়াম বেন্টিকে। আর কিন্তু পিছনে হাত ছিল রাজা রামমোহন রায়ের। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপরে আমাদের হিস্ট্রি লাইন কী বলছে আমরা দেখি। তারপর হিস্ট্রি লাইন আমাদেরকে বলছে 1838-এর পূর্বে আমাদের 33 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1833 ইম্পর্টেন্ট। 1833-এর মধ্যে আমরা দেখেছি 4তম চার্টার অ্যাক্ট এসেছিল। আর এই 4তম চার্টার অ্যাক্ট এসে যে পদটির নাম দেওয়া হয়েছিল, প্রথমে রবার্ট ক্লাইভ ছিলেন গভর্নর জেনারেল, তারপরে দেওয়া হয়েছিল গভর্নর হয়েছিলেন রবার্ট ক্লাইভ। ফার্স্ট গভর্নর বেঙ্গলের হচ্ছেন রবার্ট ক্লাইভ। তারপরে এই পোস্টটির নাম দেওয়া হয়েছিল গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং হয়েছিলেন। তারপর এই 1833-তে চার্টার অ্যাক্ট এসে এই গভর্নর জেনারেল পোস্টটির নাম চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাম রাখা হয়। কি রাখা হয়? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাম রাখা হয়। আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিক। মনে রাখবেন, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিক। যদি বলা হয় ফার্স্ট গভর্নরকে, ফার্স্ট গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেলকে, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিং। যদি বলা হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে, তিনি হচ্ছেন গভর্নর জেনারেল ইন্ডিয়া হচ্ছেন উইলিয়াম বেন্টিক। তারপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1838। 1838 কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট? 1838-এর মধ্যে আফগান ওয়ার শুরু হয়ে যায়। আফগানের ওয়ার 2টি হয়েছিল। এগুলো আফগান ওয়ার হয়েছিল 2টি। আফগান ওয়ার হয়েছিল 2টি। নাম্বার 1 হচ্ছে 1838 থেকে 42 অবধি পর্যন্ত। এর নাম্বার 2 হয়েছিল 1878 থেকে 1880 অবধি পর্যন্ত। এই 2টি হয়েছিল আফগান ওয়ার। ভালো করে নোটস তৈরি করবেন। বিলকুল আমি ওয়ারগুলো আপনাদেরকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে এক জায়গায় নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কই 1878, আমি যাতে এক জায়গায় নিয়ে আসি যাতে আপনারা ইজিলি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারেন। তো আফগান ওয়ার হয়েছিল 2টি।
যদি বলা হয় প্রশ্নের মধ্যে ফার্স্ট আফগান ওয়ার কখন হয়েছিল 1838 হয়েছিল, 38 to 42 পর্যন্ত হয়েছিল, আর সেকেন্ড আফগান ওয়ার হয়েছিল 1878 থেকে 80 অবধি পর্যন্ত। তারপর আমরা হিস্ট্রি টাইমলাইনে চলে যাই। আমাদের হিস্ট্রি টাইমলাইন কী বলছে? আমাদের হিস্ট্রি টাইমলাইন বলছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1846, ইয়েস 1846 আমাদের জন্য, 45 আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1845-এ কী হয়? 1845-এ শিখ ওয়ার আরম্ভ হয়ে যায়। শিখ ওয়ারও দুইটি হয়েছিল, আমাদের জন্য ইম্পর্টেন্ট। শিখ ওয়ার আমাদের দেখতে হবে, শিখরা যুদ্ধ করেছিল। শিখ ওয়ার দুইটি হয়েছিল। নাম্বার 1 হয়েছিল 1845 to 46, আর নাম্বার 2 হয়েছিল 1848 to 49। এই দুইটি শিখ ওয়ার হয়েছিল, অর্থাৎ শিখরা যুদ্ধ করেছিল দুইটি। নাম্বার 1 হয়েছিল 1845 to 46, আর নাম্বার 2 হয়েছিল 1848 to 49। তারপর আমরা হিস্ট্রি টাইমলাইনে আবার চলে আসি। আমাদের হিস্ট্রি টাইমলাইন বলছে আমাদের জন্য 1853 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 1853-র মধ্যে তিনটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নাম্বার 1 হচ্ছে 1853-র মধ্যে সর্বশেষ চার্টার অ্যাক্ট, যাকে 5th চার্টার অ্যাক্ট বলা হয়, তা এসেছিল। নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 হচ্ছে 1850 থেকে আমাদের তিনটি কনসেপ্ট কী কী? নাম্বার 1 হচ্ছে আমাদের কি চার্টার অ্যাক্ট, 5th চার্টার অ্যাক্ট এসেছে কত? 1853-তে। নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে আমাদের আইআইটি রুড়কি স্থাপন করা হয় 1853-তে। বলবেন স্যার আইআইটি রুড়কি থেকে কেন বললেন? আইআইটি রুড়কি এই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট, কেন এই আইআইটি রুড়কিটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তা হচ্ছে আইআইটি রুড়কি। কখন স্থাপন করা হয়? তা হচ্ছে 1853-তে। আর আরেকটি আমাদের কনসেপ্ট প্রয়োজন, তা হচ্ছে কি 1853-তে ভারতবর্ষের সর্বপ্রথম রেল স্থাপন করা হয়, অর্থাৎ রেল লাইন চালানো হয়। প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের সর্বপ্রথম কখন রেল লাইন চালানো হয়? তা হচ্ছে 1853-তে রেল লাইন চালান করা হয়। তা কোন জায়গা থেকে কোন জায়গা স্থাপন করা হয়? রেলওয়ে স্থাপন করা হয় 1853-তে। কোন জায়গা থেকে কোন জায়গায় স্থাপন করা হয় তা মনে রাখবেন, বোম্বে টু থানে। বোম্বে থেকে থানে অবধি পর্যন্ত রেল চালানো হয়। ভারতবর্ষের সর্বপ্রথম রেল চালানো হয় বোম্বে থেকে থানে অবধি পর্যন্ত, তা হচ্ছে আমাদের 1853-তে। তারপর আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের হিস্ট্রি টাইমলাইন বলছে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1854। 1854-এর মধ্যে আমাদের দুইটি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নাম্বার 1 হচ্ছে 1854-এ ভারতবর্ষের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন। তখন কিন্তু পর্যন্ত ভাইসরয় পোস্ট আসেনি, ভাইসরয় এসেছিল 1858-এ। তা আলোচনা করব নেক্সট ক্লাসের মধ্যে। আমরা 1857 পর্যন্ত আজকে আলোচনা করব। তো 1854 আমাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য, কেননা 1854-এ ভারতবর্ষের মধ্যে তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ডেলহাউসি। আর লর্ড ডেলহাউসির একজন চেয়ারম্যান ছিলেন, যার নাম ছিল থমাস উড। যার নাম কী ছিল? থমাস উড। আর এই উনি কী ছিলেন? উড ডেসপাচ দিয়েছিলেন ইন এডুকেশন ফিল্ডের মধ্যে। কখন ডেসপাচ দিয়েছিলেন? তা হচ্ছে 1854-এ। আর 1854-এ উড ডেসপাচ দিয়েছিলেন, যাকে ম্যাগনা কার্টাও বলা হয়। যাকে কি বলা হয়? ম্যাগনা কার্টাও বলা হয়। এগুলি ইম্পর্টেন্ট পয়েন্টটি মনে রাখবে। উড ডেসপাচ কী দিয়েছিলেন? উনি এডুকেশন ফিল্ডের মধ্যে রিফর্ম এনেছিলেন। আর এডুকেশন ফিল্ডটা ডেভেলপ করার জন্য ডেলহাউসির অর্ডারে, ডেলহাউসির একজন চেয়ারম্যান, এডুকেশনাল মন্ত্রী হিসাবে উনি উড ডেসপাচ লঞ্চ করেছিলেন এই 1854-এ। নাম্বার 1 কনসেপ্ট উড ডেসপাচ এসেছিল, উড ডেসপাচ। এর নাম্বার 2 আরেকটি আমাদের কনসেপ্ট থাকবে 1854-এ পিডব্লিউ স্থাপন করা হয়। পিডব্লিউডির ফুল ফর্ম কি? পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হচ্ছে পিডব্লিউডি। এই পিডব্লিউডি স্থাপন করা হয় 1854-এ। 1854-এ আমাদের পিডব্লিউডি স্থাপন করা হয়। তারপর আমরা চলে যাব আমাদের হিস্ট্রির টাইমলাইনে 1857। সবথেকে গ্রেট একটি আমাদের এই টাইমলাইনটি 1857। তা থেকে আমরা কী করব? এই সিপাহী বিদ্রোহ নিয়ে কিছুটা পয়েন্ট যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট তা আলোচনা করব। একটু জলপান করে নিই, তাহলে আবার গলা শুকিয়ে গেছে, আলোচনা করব। এগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখি আমরা 1857-এর সম্পর্কে আলোচনা করি বিলকুল বিস্তারিতভাবে।
1857 কী হয়েছিল? 1857 সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই 1857 আমাদের জন্য এই জন্য ইম্পর্টেন্ট, কেননা এই 1857 যে মুভমেন্ট হয়েছিল, এই 1857 মুভমেন্টকে বিডি সাভারকার উনি বলেছেন যে এই মুভমেন্টটি হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হচ্ছে এই 1857 মুভমেন্ট, যাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে জানি। অর্থাৎ কে বলেছেন? এই প্রশ্নটিও মনে রাখবেন, এক্সামের মধ্যে কখনো আসে যে 1857 মুভমেন্টকে ভারতের ন্যাশনাল মুভমেন্ট, ফার্স্ট ন্যাশনাল মুভমেন্ট কে বলেছিলেন? তিনি হচ্ছেন বিডি সাভারকর বলেছিলেন। তো 1857 মুভমেন্ট অ্যাকচুয়ালি শুরু হয় 29 মার্চ 1857 29 মার্চ 1857 মিরর থেকে আরম্ভ হয়। আর আমরা জানি এই সিপাহী বিদ্রোহের সবথেকে প্রধান নায়ক হচ্ছেন মঙ্গল পাণ্ডে। আমরা সবাই জানি উনি এই সময়ের প্রধান নায়ক ছিলেন। তো মঙ্গল পাণ্ডে সম্পর্কে যদি আমরা জানতে যাই, মঙ্গল পাণ্ডে থেকে 1-2টি পয়েন্ট জানি, যেহেতু একজন গ্রেট ফ্রিডম ফাইটার। মনে রাখবেন ভারতবর্ষের সর্বপ্রথম ফ্রিডম ফাইটার হচ্ছেন মঙ্গল পাণ্ডে। কিন্তু যদি বলা হয় নাম্বার 1 ফ্রিডম ফাইটারকে, প্রশ্নের মধ্যে কখনো ঘুরিয়ে দেবে আপনাদেরকে, যদি বলা হয় সর্বপ্রথম ফ্রিডম ফাইটারকে, তিনি হবেন মঙ্গল পাণ্ডে। আর যদি বলা হয় সর্বফার্স্ট অর্থাৎ নাম্বার 1 ফ্রিডম ফাইটারকে, তিনি হবেন মহাত্মা গান্ধী। এই কথাটি মনে রাখবেন। যদি বলা হয় সর্বপ্রথম ফ্রিডম ফাইটার মঙ্গল পাণ্ডে, নাম্বার 1 ফ্রিডম ফাইটার ইনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তো মঙ্গল পাণ্ডে সম্পর্কে যদি আমরা জানি, মঙ্গল পাণ্ডের 31 ডিসেম্বর 1772-তে জন্মগ্রহণ করেছিলেন। মঙ্গল পাণ্ডে কখন জন্মগ্রহণ করেছিলেন? 31 ডিসেম্বর 1772-তে মঙ্গল পাণ্ডে জন্মগ্রহণ করেছিলেন। এবং মঙ্গল পাণ্ডের ওয়াইফের নাম ছিল উর্মিলা পাণ্ডে। একটি পয়েন্ট মনে রাখবেন, মঙ্গল পাণ্ডের ওয়াইফের নাম ছিল উর্মিলা পাণ্ডে। মঙ্গল পাণ্ডের কোর্ট মার্শাল করা হয়। কোর্ট মার্শাল মিনস হচ্ছে কোর্টের অর্ডার দেওয়া হয় 6 এপ্রিল 1857 আর ফাঁসি দেওয়া হয় 8 এপ্রিল 1857। এই দুইটি তিনটি মঙ্গল পাণ্ডের সম্পর্কে আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন। আর আমি বলেছিলাম যে এই সিপাহী বিদ্রোহ, পলাশী যুদ্ধ সম্পর্কে অলরেডি আমি বিস্তারিত আলোচনা করে নিয়েছি এলাবোরেটলি। আমার ক্লাস রয়েছে গভর্নর জেনারেল বলে একটি ক্লাস রয়েছে, আমি এই হিস্ট্রির প্লেলিস্টে ইনক্লুড করে নেব, আপনারা দেখতে পারেন। প্লেলিস্টে গিয়ে প্লেলিস্টে থাকবে সিরিয়াল ওয়াইজ, তো আপনারা এই জায়গায় বিলকুল দেখতে পারবেন। তো আমাদের 1857 থেকে আমাদের এতটুকু জানলে চলবে। বেশি কথা বলার পর গলার মধ্যে একদম কীরকম করে, তাই জল বারবার পান করতে হয়। তো আমরা দেখেছি 1857 অবধি পর্যন্ত আমাদের এই সিপাহী বিদ্রোহ থেকে এতটুকু জানলে চলবে যে সিপাহী বিদ্রোহের যে সিপাহী বিদ্রোহ আরম্ভ হয় মিরর থেকে আরম্ভ হয়। আর প্রধান নায়ক ছিলেন মঙ্গল পাণ্ডে। কখন শুরু হয়? 29 মার্চ 1857-এ। মঙ্গল পাণ্ডের জন্ম হয়েছিল 31 ডিসেম্বর 1772-তে। 6 এপ্রিলে কোর্ট মার্শাল হয়, অর্ডার দেওয়া হয়। আর 8 এপ্রিলে 2 দিন পর ওনাকে ফাঁসি দেওয়া হয় মঙ্গল পাণ্ডেকে এই মুভমেন্টের এগেনস্টে। আর এই মুভমেন্টকে বলা হয়েছিল যে ভারতের সর্বপ্রথম ন্যাশনাল মুভমেন্ট, যাকে বিডি সাভারকর দিয়েছিলেন যে সর্বপ্রথম ভারতের ন্যাশনাল মুভমেন্ট। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। 1857 যেহেতু আমাদের আজকের ক্লাস হবে কি মডার্ন হিস্ট্রি 1707 থেকে নিয়ে আমরা 1857 অবধি পর্যন্ত, আমরা 1707 থেকে আরম্ভ করেছি আর 1857 অবধি পর্যন্ত আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। 1857-এ আরও একটি আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 1857-এর মধ্যে 3টি ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয়। কয়টি ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয়? 3টি। 1857-এ 3টি ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয়। নাম্বার 1 হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। প্রথমে ক্যালকাটা বলা হতো, সি দিয়ে, এইভাবে কলকাতা বলা হতো, এখন তো কলকাতা বলা হয়। প্রথমের নাম ছিল ক্যালকাটা, মনে রাখবেন ক্যালকাটা প্রথমের নাম ছিল। তো কলকাতা ইউনিভার্সিটি বানানো হয় ইউনিভার্সিটি। নাম্বার 2 হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি। আর নাম্বার 3 হচ্ছে বোম্বে। প্রথমে এখনও মুম্বাই বলা হয়, প্রথমে বোম্বে ইউনিভার্সিটি ছিল, বোম্বে ইউনিভার্সিটি। এই 3টি ইউনিভার্সিটি স্থাপন করা হয় একই সনে 1857-এ। অর্থাৎ কখনো প্রশ্নের মধ্যে আসতে পারে বোম্বে ইউনিভার্সিটি কখন স্থাপন করা হয়েছিল? 1857-এ। কলকাতা ইউনিভার্সিটি কখন স্থাপন করা হয়েছিল? তা হচ্ছে 1857-এ। আবার কখনো যদি প্রশ্ন করা হয় যে কলকাতা
মাদ্রাজ ইউনিভার্সিটি কখন স্থাপন করা হয়েছিল, তা হচ্ছে 1857-এ। যেহেতু কলকাতা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করছি, আরও একটি স্মল পয়েন্ট আমার মনে আসছে, পয়েন্টটি আপনাদেরকে বলে দেই, ইন্টারেস্টেড পয়েন্ট, ভালো লাগবে আপনাদের নিশ্চয়, এত সুন্দর একটি পয়েন্ট। 1817-এ কলকাতার মধ্যে হিন্দু কলেজ স্থাপন করা হয়। হিন্দু কলেজ স্থাপন করা হয় কখন? 1817-এ কলকাতার মধ্যে। হিন্দু কলেজ যখন স্থাপন করা হয়, এই কলেজটি 1817-এ, পরবর্তী সময়ে এই কলেজটির নাম দেওয়া হয় প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ নাম দেওয়া হয় পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজ নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি কলেজ নাম দেওয়া হয়। কখন নাম দেওয়া হয়? তা হচ্ছে 1853-তে। 1853-তে প্রেসিডেন্সি কলেজ নাম দেওয়া হয়। তারপর এই কলেজটির নাম পরিবর্তন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নাম দেওয়া হয় 2010-এ। এই একটি প্রশ্ন মনে রাখবেন, ইন্টারেস্টেড প্রশ্ন আমার মনে আসলো, তাই আপনাদেরকে বলে দিলাম যে 1857-এ হিন্দু কলেজ কলকাতার মধ্যে হিন্দু কলেজ কী করা হয়? এস্টাবলিশ করা হয়। মনে রাখবেন, প্রশ্ন যদি আসে কলকাতা হিন্দু কলেজ কখন স্থাপন করা হয়, তা হচ্ছে 1817-এ। আর যদি বলা হয় যে প্রেসিডেন্সি কলেজ কলকাতার মধ্যে কখন স্থাপন করা হয়, তা হচ্ছে 1853-তে। অর্থাৎ হিন্দু কলেজকে নাম পরিবর্তন করে, যেভাবে এই গভর্নরের পোস্টগুলো নাম পরিবর্তন করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে ভাইসরয় অফ ইন্ডিয়া, আমরা 58-এ দেখব যে 1858-এ কি আসে, একটি আসে এই নামটি পরিবর্তন করে নেয়। তো এইভাবে হিন্দু কলেজ, যেমন ব্যাংক দেখেছিলাম আমরা, ব্যাংক অফ বেঙ্গল, তারপরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল। ব্যাংক অফ বেঙ্গল কখন হয়েছিল আমরা দেখেছিলাম এই 1806 সালে। তারপরে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল 1921 সালে। তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নাম দেওয়া হয় 1955 সালে। তা হচ্ছে এইভাবে সিকোয়েন্স যদি মনে রাখেন, তাহলে একসাথে 2-3টি প্রশ্ন, 8-10টি প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো যদি বলা হয় প্রেসিডেন্সি কলেজের পূর্বের নাম কী ছিল? হিন্দু কলেজ নাম ছিল। তাও যদি বলা হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পূর্বের নাম কী ছিল? প্রেসিডেন্সি কলেজ নাম ছিল। তারপরে যদি বলা হয় হিন্দু কলেজের পরের নাম কী ছিল? প্রেসিডেন্সি কলেজ বলা হয়েছিল। আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 2010 সালে এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলে তাকে ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ নাম পরিবর্তন করা হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগবে, কেননা এই ক্লাসের মধ্যে আমরা বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে 1707 থেকে নিয়ে 1857 অবধি পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার করেছি। এই কনসেপ্টের মধ্যে কোনো ডাউট থাকবে না, কোনো প্রকার ডাউট থাকবে না। আর এই কনসেপ্টগুলো প্রতিটা কম্পিটিটিভ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি এগুলি শিখে নেন, মনে করেন আপনি 10 to 15 মার্কস আপনার জেনারেল নলেজ থেকে কভার হয়ে গিয়েছে। এত ইম্পর্টেন্ট ক্লাস আমি আপনাদের জন্য সাজিয়ে বিলকুল স্টেপ বাই স্টেপ একটির পর একটি সন যাতে সিকোয়েন্সে আসে, কোনো একটি মধ্যে না যায়, পিছনে না যায়, আগে না যায়। তারপরে আমরা সবগুলো ওয়ার নিয়ে আলোচনা করেছি, কর্ণাটক ওয়ার নিয়ে আলোচনা করেছি, পানিপথের যুদ্ধ নিয়ে আলোচনা করেছি, মারাঠা ওয়ার নিয়ে আলোচনা করেছি, মাইসুর ওয়ার নিয়ে আলোচনা করেছি, তারপরে আমরা শিখ ওয়ার নিয়ে আলোচনা করেছি, আমরা আফগান ওয়ার নিয়ে আলোচনা করেছি, সবটুকু নিয়ে আমরা নেপালিস ওয়ার নিয়ে আলোচনা করেছি, সব ওয়ার নিয়ে আমরা ইভেন বার্মিস ওয়ার নিয়েও আমরা আলোচনা করেছি। প্রতিটা ওয়ার নিয়ে আলোচনা করেছি। এই ওয়ার থেকে এক্সামের মধ্যে প্রশ্ন আসে, এবং যা আমরা শিখলাম আজকের ক্লাস থেকে, আপনারা মনে করেন অন্যান্য যে স্যাররা ক্লাস করেন 10টি বা 15টি ক্লাসের মতো, আমি বলছি না যে আমার ক্লাসগুলো আলাদা হচ্ছে, আমি ফিল করছি যে ক্লাসের মধ্যে কতটা ইম্পর্টেন্স রয়েছে, কতটা ইম্পর্টেন্ট ক্লাসগুলো। এই জন্য সবাই A to Z ওয়াচ করবেন, নোটস তৈরি করবেন, শিখবেন, দেখবেন এক্সামে গিয়ে কতটা উপকারে আসে, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই উপকৃত হয়। এবং যদি আপনার দ্বারা আপনার একজন বন্ধু, আপনার একজন আত্মীয়, একজন মানুষ উপকৃত হয়, নিশ্চয়ই আপনাকে কী করবে, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। আর আমরা জানি একটি কোট রয়েছে, গ্রেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুম রহম কিয়া করো তুমি আল্লাহ রহম করেগা, তুম কিয়া করো মাফ কিয়া করো তুমি আল্লাহ মাফ করেগা। এই জন্য আমরা কী করব, মানুষকে সবসময় সাহায্য করব, মদত করব। যখন মদত করব আমরা আমাদের ভগবান বলেন, আল্লাহ বলেন, উনি আমাদেরকে সাহায্য করবেন, মদত করবেন। আর কোনো একটি এক্সাম আমাদের লাক ছাড়া যদি আমাদেরকে মদত না করা হয় আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমরা যে জয়লাভ হব, পাস করব, তা করতে পারবো না। তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা এখন অবধি পর্যন্ত আমার 3 মান্থের মতো ক্লাস হয়েছে ইউটিউবের মধ্যে আরম্ভ করার। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, অনেক উপায়ে সাপোর্ট করেছেন। আমার একজন বন্ধু ইমদাদ ভাই, উনি আমাকে অনেক সাহায্য করেছেন, অনেক হেল্প করেছেন, অনেক রয়েছেন, সবার নাম বলা সম্ভব নয়। তো সাহায্য করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ক্লাসগুলো করছি। কী সাহায্য করছেন, যে আমার ক্লাসেসগুলো নিয়ে ওনারা অনেক সিরিয়াস ছিলেন, আর সত্যি আজকে অবধি পর্যন্ত 1300+ আপনারা আমাকে জয়েন করেছেন। তো আশা করি নেক্সট 2-3 মান্থের মধ্যে আপনাদের
এই চ্যানেলটি বড় একটি প্ল্যাটফর্মে চলে যাবে। আশা করি আপনারা সবার সাপোর্টের প্রয়োজন, যেহেতু নতুন নতুন ক্লাস করছি। আর ক্লাসেসগুলো যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা সাপোর্ট করবেন স্যার হিসাবে। স্যারকে তো সাপোর্ট করতে হয়, স্যার যেহেতু ক্লাস দিচ্ছেন ফ্রিলি। অনেকে তো টাকা দিয়ে প্রিমিয়াম লাগিয়ে ক্লাস করেন। আমাকে অনেকে বলেছেন স্যার যদি আপনি প্রিমিয়াম লাগিয়ে দেন, আমি ভাবলাম না, আমি প্রিমিয়াম লাগাবো না, এইভাবে আমি যতদিন ক্লাস করবো এইভাবে ক্লাস করব, আপনাদেরকে ফ্রিলি সার্ভ করে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। যদি ভালো থাকি, সুস্থ থাকি, ডেফিনেটলি সবসময় আপনাদের সঙ্গে থাকবো। এভাবে ইম্পর্টেন্ট, ইউনিক, কোয়ালিটিপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসবো, যে একটি ক্লাস দেখলে আপনাদের অনেকটা নলেজ বিল্ড আপ হয়ে যাবে, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক আমি ধন্যবাদ জ্ঞাপন করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।